আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। গণিতের ২৭ নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আরো ৩৫টি প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ। প্রতিদিনের মতোই আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে প্রত্যেকটি প্রশ্ন আপনারা সমাধান করবেন। অবশ্যই নিজের খাতাতে সমাধান করে দ্রুততর সময়ের মধ্যে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। এবং আমার উত্তরের সাথে মিলিয়ে নিবেন ব্যাখ্যাটা। যদি না জানা থাকে, নতুন হয়, তাহলে শর্ট নোট দিয়ে রাখবেন। এবং ক্লাস শেষে আপনার কত পার্সেন্ট সঠিক করতে পেরেছেন এবং কত পার্সেন্ট ভুল করছেন, এটা রেশিওটা আপনাকে হিসাবে রাখতে হবে। এবং সর্বোপরি যে নতুন যে টপিকগুলা আজকের ক্লাসে আলোচনা হবে সেগুলো আপনার নোট খাতায় উঠিয়ে রাখবেন। তো চলুন আমাদের প্রথম প্রশ্নটা আমরা দেখে নেই। প্রথম প্রশ্নটি আমরা দেখে নেই। প্রথম প্রশ্নটা দেখেন, টাকায় ৩টি ও টাকায় ৫টি সমান দরে, এই যে সমান দরে, সমান, এই দুইটা ভিন্ন ভিন্ন দরে সমান সংখ্যক, এই জাতীয় সমান সংখ্যক যদি ম্যাথ থাকে, আমি প্রথমে আপনার ডিটেলস করে দিচ্ছি, তারপর একটা শর্টকাট আপনাদেরকে দিব। তো সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় ৪টি করে আমলকি বিক্রি করলেন। ওই ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো তা নির্ণয় করো। তার মানে ভিন্ন ভিন্ন দরে সে কিনেছে, ভিন্ন ভিন্ন জায়গা থেকে, তারপরে সে একই দরে বিক্রি করছে, শতকরা লাভ বা ক্ষতির কথা বলতেছে। তাহলে দেখেন, টাকায় ৩টি, ১ টাকায় যদি আমার ৩টার দাম হয়, ৩টার দাম কেনার সময় ৩টির দাম যদি ১ টাকা হয়, তাহলে একটির দাম ১/৩ হবে। আবার ৫টির দাম যদি ১ টাকা হয়, তাহলে একটার দাম হবে ১/৫। সে ভিন্ন ভিন্ন দুইটা জায়গা থেকে কিনেছে। প্রথম জায়গাতে টাকায় ৩টা, ১ টাকায় ৩টা করে। তাহলে এই যে এখান থেকে একটা আর এই একটা, দুই জায়গাতে ১ + ১, এই দুইটি আমলকির ক্রয় মূল্য কত হবে? তাহলে দুইটি আমলকির ক্রয় মূল্য আমাদের কত হবে? এই যে এখানে ১/৩ আর ১/৫, এদের লসাগু হচ্ছে আমার কত? ৩ × ৫ = ১৫। তাহলে ৫ + ৩, ৮/১৫। তাহলে ১ + ১ এখানে কয়টি আছে? ২টি। সুতরাং একটি আমলকির ক্রয় মূল্য তাহলে কত হবে? একে আবার ২ দিয়ে ভাগ করতে হবে। এই যে ৮/১৫ কে ২ দিয়ে ভাগ করবেন, তার মানে নিচে ২ গুণ হয়ে গেল। তাহলে আমার উপরে হচ্ছে ৪, ৪/১৫। চিন্তা করেন। এবারে একটা আমলকির ক্রয় মূল্য হচ্ছে আমার গড়ে পড়তেছে ৪/১৫, আর বিক্রি করার সময় সে ৪টা বিক্রি করতেছে ১ টাকায়। তাহলে ৪টা বিক্রি করলে ১ টাকা, একটির বিক্রয় মূল্য কত হচ্ছে? ৪টার দাম যদি ১ টাকা হয়, একটার বিক্রয় মূল্য তাহলে কত হবে? ১/৪ হবে। তার মানে সে কিনেছে হচ্ছে ৪/১৫ আর বিক্রি করতেছে ৪/১। যদি ৪/১৬ হতো, তাহলে কাটাকাটি করলে আমার ১/৪ হইতো। তাহলে আমার ক্রয় মূল্য কিন্তু বিক্রয় মূল্যের চাইতেও বেশি। এটা হচ্ছে ৪ ভাগের ১ ভাগ, আর এখানে কিন্তু ১৫ ভাগের ৪ ভাগ। ১৬ ভাগের ৪ ভাগ মানে ৪ ভাগের ১ ভাগ। ১৬ ভাগের যদি ৪ ভাগ হয়, তাহলে সেটা আসলে ৪ ভাগের ১ ভাগের সমান। তো ১৫ ভাগের ৪ ভাগ কিন্তু ৪ ভাগের ১ ভাগের চাইতে বেশি। তার মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চাইতে বেশি হয়ে গেছে, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চাইতে কম। তাহলে ক্ষতি হয়েছে। আনসার যেটাই হোক, ক্ষতি হবে। এবার ক্ষতির পরিমাণটা আসলে কত? ক্ষতির পরিমাণটা আসলে কত? তাহলে ক্ষতির পরিমাণ যদি আমরা বের করতে চাই, তাহলে এই যে ১/৪ থেকে আমি ৪/১৫ থেকে যদি ১/৪ যদি বিয়োগ করে দিই, তাহলে আমি ক্ষতিটা বের করতে পারবো। তাহলে ৪/১৫ থেকে আমি ৪ যদি বিয়োগ করে দেই, তাহলে ৪×১৫ হচ্ছে আমার ৬০ লসাগু। তাহলে ১৫, ৪, ৪ × ৪ = ১৬, আর এখানে হচ্ছে আমার ৪×১৫, তাহলে ১৫। তার মানে ৬০ ভাগের ১ ভাগ হচ্ছে লস হয়ে যাচ্ছে। ৬০ ভাগের ১ ভাগ হচ্ছে লস। ১/৬০ হচ্ছে লস। ইনভেস্টমেন্ট কত? ইনভেস্টমেন্ট হচ্ছে আমার এই যে ৪/১৫, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আমি এটা কিন্তু একদমই বেসিক নিয়ম দেখাচ্ছি। আপনার বেসিক নিয়মের মধ্যে একদমই বেসিক। আরেকটু আমরা এপ্লাই করলে আমি এই যে ৩ আর ৪ এর লসাগু হচ্ছে, ৩ আর ৫ এর লসাগু হচ্ছে ১৫। আমি ধরবো ১৫টা হচ্ছে করে আমি জিনিস কিনেছি, দিয়ে কিন্তু আমি বের করতে পারি। আর শর্টকাট তো আমি শেখাবো। তাহলে আমাদের এখানে যে জিনিসটা হচ্ছে যে ৪/১৫ টাকা ইনভেস্ট করে ১/৬০ টাকা আমার ক্ষতি হচ্ছে। তাহলে বলতেছে শতকরা কত? এখানে আমরা করতে পারি যে কি, ৪/১৫ টাকা ইনভেস্ট করে আমার ক্ষতি হয় ১/৬০। সুতরাং
1 টাকা ইনভেস্ট করে আমার ক্ষতি হবে, তাহলে উল্টে যাবে 15/4। সুতরাং 100 টাকা ইনভেস্ট করে আমার হবে কত, নিচে 4 আর 4 16 আছে, তাহলে 1/16 গুণন 100, তাহলে 6.25। তাহলে 6.25 হচ্ছে আমার কি ক্ষতি হবে। এইটা হচ্ছে আমার গেল পুরো রিটেনের টাইপ। এখন যদি এটা আমরা শর্টকাট করতে যাই, শর্টকাট একদমই সহজ হচ্ছে নিয়ম, আপনারা এটা লিখে রাখেন। শতকরা যদি আমি ক্ষতি বের করতে চাই, এখানে যেহেতু ক্ষতি হবে আমরা বুঝতেই পারছি, সেটা হচ্ছে এই যে প্রথমে যে দুইটা আমার দেওয়া আছে ভ্যালু, ভিন্ন ভিন্ন দরে ভিন্ন ভিন্ন যে দর দেওয়া আছে, এই দরের বিয়োগফল, তাহলে উপরে হবে ভিন্ন ভিন্ন দরের বিয়োগফল, আর নিচে হচ্ছে আমাদের কি, এই ভিন্ন ভিন্ন দরের যোগফল, উপরে হচ্ছে স্কোয়ার গুণন হচ্ছে আমার কত 100। তাহলে একটু চিন্তা করেন, 5 থেকে 3 বিয়োগ করলে 2, আর 3 আর হচ্ছে আমি 5 যোগ করলে কত, 3 আর 5 যোগ করলে 8, স্কোয়ার গুণন 100, কাটাকাটি করলে 4, তাহলে 4 এর উপর স্কোয়ার করলে 16 গুণন 100, 16 দিয়ে যদি আপনি কাটেন তাহলে 6.25, 6.25। এই প্রশ্নটা এখন প্রথম শিখলেন, যারা প্রথম শিখলেন তাদের কাছে একটু প্রবলেম মনে হইতে পারে, আপনি এখানে অ্যাপ্লাই করেন, এখানে অ্যাপ্লাই করেন। টাকায় 4টি ও টাকায় 6টি সমান সংখ্যক আমরা কিনে টাকায় 5টি যদি করে বিক্রি করেন, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমার এই যে শতকরা লাভ বা ক্ষতি, শতকরা লাভ বা ক্ষতি এর পরিমাণ কত হবে, উপরে হবে দুইটার বিয়োগফল, তাহলে 6 থেকে আমি 4 বিয়োগ করলে, 6 থেকে আমি যদি 4 বিয়োগ করি তাহলে 2, আর 6 আর 4 যোগ করলে হয় 10, স্কোয়ার গুণন 100, কাটাকাটি করলে নিচে 5, 5 এর উপর স্কোয়ার, তাহলে 1/5 5 25 গুণন হচ্ছে 100, 25 দিয়ে যদি 100 কাটেন তাহলে 4%। এখন লাভ নাকি ক্ষতি, এটা আমার প্রশ্ন থেকে একটু দেখতে হবে। আনসার যে 4% হবে, তো 4% লাভও আছে 4% ক্ষতিও আছে। এবার দেখেন, টাকায় 4টি ও টাকায় 6টি, আপনারা এটা খুব সহজেই বের করতে ফেলতে পারবেন। সেটা হচ্ছে এই যে 1/4 আর 1/6, এটা হচ্ছে দুইটার দাম হবে, এটা হচ্ছে আমার কি দুইটার দাম হবে। আর না হলে আমি আপনার লসাগুও বের করতে পারেন, লসাগুও বের করে ফেলতে পারেন। লসাগু কিভাবে বের করবেন, 4 আর 6 এর লসাগু হচ্ছে আমার 12, তাহলে 4টার দাম যদি আমার 1 টাকা হয়, 12টার দাম এখানে 3 টাকা, 6টার দাম যদি 1 টাকা হয়, তাহলে 12টার দাম হচ্ছে আমার কত 2 টাকা, তাহলে এই দরে 12টা কিনতে লাগবে 3 টাকা, টাকায় 6টা দরে 12টা কিনতে লাগবে 2 টাকা, তাহলে 3 আর 2 এ মোট হচ্ছে 5 টাকা। আর হচ্ছে টাকায় যদি 5টি দরে যদি আপনি বিক্রি করেন, টাকায় যদি 5টি দরে বিক্রি করেন, তাহলে আপনার এই যে 12 আর 12 24টা কিনতে, আপনার 24টা বিক্রি করবেন কয় টাকাতে, 24টা বিক্রি করবেন কয় টাকাতে, দেখেন 24টা বিক্রি করবেন, টাকায় যদি 5টা, তাহলে 5 দিয়ে ভাগ করে দেন, তাহলে 5 5 25, 5 কিন্তু কম হচ্ছে, 5 কিন্তু কম হচ্ছে, 4.8 টাকার মতো হবে। সো এই যে 4.8 টাকা আপনি কিনেছেন 5 টাকা দিয়ে, বিক্রি করতেছেন 4.8 টাকা দিয়ে, তাহলে অবশ্যই ক্ষতি হচ্ছে। সো আনসার হবে ক্ষতি, 4% হচ্ছে ক্ষতি। তো আপনারা এই শর্টকাট ইউজ করে খুব সহজেই উত্তরটা বের করে ফেলতে পারবেন। বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 3 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফা। সরল ও চক্রবৃদ্ধি এই টপিকটা আপনাদের শেখানো আছে। সেটা দেখেন, আমার মূলধন হচ্ছে 1000 টাকা, এইভাবে দাগ দিয়ে নেবেন, পার্টিশন করবেন। তো প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, দেখেন 1000 টাকার 10%, তার মানে 10 ভাগের 1 ভাগ, তার মানে 100 টাকা। সরল মুনাফাতে 100 টাকা পাবেন প্রথম বছর পর, দ্বিতীয় বছরে 100 টাকা পাবেন, তৃতীয় বছরেও 100 টাকা পাবেন। এটা কি সে সরল মুনাফাতে। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাতে আমি যে জিনিসটা হবে, সেটা হচ্ছে প্রথম বছরে যে আমি 100 টাকা পেলাম, এই 100 টাকা সুদের উপরে আবার দ্বিতীয় বছরে সুদ দেবে কত হারে, 10%-এ। 100 10% 10 টাকা। তাহলে এই যে প্রথম বছরের 100 টাকা যে পেয়েছি, দ্বিতীয় বছরে 10 টাকা পাবো সুদ, সুদের উপর সুদ, তৃতীয় বছরেও পাবো 10 টাকা। এখন দ্বিতীয় বছরে এই যে 100 টাকা আর 10 টাকা, 110 টাকা, সেইটার আবার সুদ আমি পাবো কত, 110 টাকার 10% হচ্ছে 11 টাকা।
তাহলে এই যে চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফাতে আমি এক্সট্রা সুদ পেলাম কত, এই জায়গাটুকু এক্সট্রা সুদ পেয়েছি, সেটা 10 আর 10 20 আর 11, তাহলে 31 টাকা হচ্ছে আমি এক্সট্রা বেনিফিট পেলাম কিসের জন্য, চক্রবৃদ্ধিতে। তাহলে এটাই তাদের মধ্যে পার্থক্য। এবার এই প্রশ্নটা একটু দেখবেন, একটি ব্যবসায়ী তার আমদানিকৃত 240টি আমদানিকৃত 240টি বাইকের মধ্যে 15% হচ্ছে বাইকে ত্রুটি খুঁজে পেল। তার মানে কোনো না কোনো ঝামেলা আছে। 240টার 15%, আমরা যদি দেখি 240 গুণন 15% মানে 15/100, তাহলে 0 আর 0 কাটলাম, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 5 2 10, 2 দিয়ে কাটলে আবার 12, 3 12 36টা, তাহলে 36টাতেই ঝামেলা আছে। পরবর্তীতে সে আবার আমদানি করছে মোট 160টা, সেই বাইকের মধ্যে 5%-এ ত্রুটি বের হয়েছে। তাহলে 160-এর আবার 5%, তাহলে 5/100, যদি কাটাকাটি করি 5 2 10, তাহলে 8টা কিন্তু এখানে প্রবলেম দেখতে পাচ্ছি। তাহলে প্রথম চালানে 36টা প্রবলেম, দ্বিতীয় চালানে 8টা প্রবলেম, 36 আর 8-এ 44টা হচ্ছে আমার প্রবলেম মোট। আর মোট হচ্ছে আমার আমদানিকৃত হচ্ছে মোটরসাইকেল হচ্ছে কয়টা, 240 আর 160, তার মানে 400টা। তাহলে শতকরা বের করতে বলছে, তাহলে একটাতে হচ্ছে 44/400, 100টাতে তাহলে কত হবে, 100টাতে হবে এর সাথে 100 গুণ, তাহলে 4 4 11 এবং 44, তাহলে 11% হচ্ছে আমার প্রবলেম আছে। প্রবলেম কত পার্সেন্ট, তাহলে প্রবলেম হচ্ছে আমার 11%। এই প্রশ্নটা একটু করবেন আপনারা। একটি স্কুলের 40% ছাত্র, দেখেন 40% যদি ছাত্র হয় তাহলে 60% আমার কি, ছাত্রী। আচ্ছা, ছাত্রদের আবার 30% হচ্ছে এবং ছাত্রীদের 20% বিতর্ক ক্লাবে যোগ দিলে মোট ছাত্রছাত্রীর কত শতাংশ বিতর্ক ক্লাসে যোগ দিল। তাহলে মোট কিন্তু আপনি 100 জনই ধরবেন। 100 জন যদি মোট হয়, 40% মানে 40 জন হচ্ছে আমার ছাত্র। তাহলে এই 40 জনের মধ্যে আবার 30% হচ্ছে আমার কি, ক্লাবে যোগ দিছে, বিতর্ক ক্লাবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 3 4 12 জন হচ্ছে ছাত্র বিতর্ক ক্লাসে যোগ দিছে। আর 100 জন যদি মোট হয় তাহলে 60% মানে 60 জন হচ্ছে আমার ছাত্রী। তাহলে এই 60-এর আবার 20% মানে 20/100, এরা হচ্ছে বিতর্ক ক্লাবে যোগ দিয়েছে। কাটাকাটি যদি আমরা করি 6 2 12, তাহলে 12 জন ছাত্রী। তাহলে এই যে আমি দেখতে পেলাম 12 জন ছাত্র এবং 12 জন ছাত্রী, 12 আর 12 মোট 24 জন ছাত্রছাত্রী হচ্ছে বিতর্ক ক্লাবে যোগ দিয়েছে। মোট আমার কিন্তু স্টুডেন্ট আমি 100 জনই ধরেছি, 100 জনে তাহলে 24 জন মানে 24%, এই জন্য আপনি 100 ধরবেন যেন আপনার কোনো ঝামেলা না হয়। নিচের কোনটি অমূলদ সংখ্যা, সসীম দশমিক মানেই মূলদ, তাহলে এটা মূলদ, এটাও মূলদ। এবার এইটা একটু দেখি, √27 আমরা লিখতে পারি 3√3, কেন, কারণ √27 আমরা 3 গুণন 3 গুণন 3 লিখতে পারি। তাহলে এই 3 গুণন 3 মানে 3 স্কয়ার গুণন 3, তাহলে 3 স্কয়ারকে বাইরে দিলে 3√3। আর √48-কে অনুরূপভাবে আমরা কি লিখতে পারি, আমরা 4 4-এ আমরা হচ্ছে 8, এই ইয়েকে কি করতে পারি, 48-কে আমরা তাহলে কি করতে পারি, 3 16 48, 3 16, তাহলে 4√3, তাহলে 4√3। তাহলে এটা আছে, আমরা √3 যদি কেটে যায় তাহলে এখানে 3/4, তাহলে এটাও মূলদ সংখ্যা। তাহলে বলছে কোনটা অমূলদ, তাহলে অমূলদ কিন্তু কোনোটিই নয়, সবগুলোই মূলদ। দুইটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 250, দুইটা বর্গ একটা এ আর বি যদি হয়, তাহলে এদের বর্গের সমষ্টি a² + b² হচ্ছে আমার 250। সংখ্যা দুটির গুণফল 117 হলে হলে সংখ্যা দুটি কি কি, এর জন্য আপনার সংখ্যা দেওয়াই আছে, তাহলে অপশন একটু টেস্ট করলেই হয় যে দুইটা সংখ্যার কোন দুইটার গুণফল 117। দেখেন 4 8 32, 117 না, 5 5 25, লাস্টে 5, 117 না, 6 2 12, এটাও না,
3 নং 27, তাহলে একটাতেই লাস্টে 7 হচ্ছে 117, তাহলে অবশ্যই ঘ নাম্বারটা। এগুলো হচ্ছে একটু বুদ্ধি খাটাবেন, তাহলে খুব দ্রুত বের হবে, না হলে সমীকরণ দিয়ে করবেন। যে স্কয়ার প্লাস বি স্কয়ারের মান 250 দেওয়া আছে, তাহলে এ বি এর মান, তার মানে এ স্কয়ার আর বি স্কয়ারের ভ্যালু দেওয়া আছে, এ বি দেওয়া আছে, আর তাহলে হচ্ছে সংখ্যা দুটি এ আর বি কত। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 8 গুণ। খুবই সহজ এইগুলা, ক্রমিক সংখ্যা, তার মানে একটা x-1 ধরেন, একটা x ধরেন, একটা x+1 ধরেন, তিনটা ক্রমিক সংখ্যা। এই তিনটার যদি যোগফল আমরা বের করি, তাহলে যোগফল এই +1 -1 কেটে যাবে, তাহলে যোগফল মানে হচ্ছে 3x। আর গুণফল কি হবে বলেন তো? গুণফল আমি x+1 আর x-1 মানে x² - 1 আর x আছে, তাহলে x * x² - 1 এইটা হবে তাদের যোগফলের 8 গুণ, তাহলে 8 গুণন 3x। এই যে যোগফল 3x এর সাথে 8 গুণের সমান। এখান থেকে x কেটে দিলাম, এখান থেকে x কেটে দিলাম, তাহলে x² - 1 ইকুয়াল হচ্ছে 3 8 24, তাহলে x² = 24, এই -1 ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে 25। তাহলে x ইকুয়াল তাহলে কত হবে? 5 হবে। তাহলে x কিন্তু মাঝেরটা, এইটাই কিন্তু আমার গড়, তাহলে তাদের গড় কত হবে? গড় হচ্ছে 5, গড় হচ্ছে 5। খুবই সহজ কিন্তু। দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক হচ্ছে 2, বিয়োগফলকে আবার অর্ধেক করে দেব, 2 দিয়ে ভাগ করা, অর্ধেক করা মানে 2 দিয়ে ভাগ করা। তাহলে একটা x ধরেন, একটা y ধরেন, বিয়োগফল x - y / 2 ইকুয়াল অর্ধেক হচ্ছে 2। তারপরে কি বলতেছে? বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির দ্বিগুণ যদি যোগ করেন, তাহলে বড়কে x ধরছি, x প্লাস ছোটটার দ্বিগুণ যদি আমি যোগ করি, যোগফল 13 হয়, তাহলে যোগফল বলতেছে 13, সংখ্যা দুটি কত। তাহলে এখান থেকে x ইকুয়াল আমার কত হবে? 13 থেকে 2y বিয়োগ করে দিলাম, তাহলে এই x এর ভ্যালু আমি এই পাশে বসাবো। বসানোর আগে একটু সাইজ করে নিচ্ছি, x - y = 2 দুগুণে 4। এবার x এর ভ্যালুটা আমি বসাবো, 13 - 2y, আর এই -y বসালাম 4। এবারে চিন্তা করেন, এই 4 কে এই পাশে নিয়ে আসবো, 13 - 4, আর 2y - 2y - y, তাহলে -3y, এটাকে ডান পাশে যদি নিয়ে যাই তাহলে 3y। 13 থেকে 4 বিয়োগ করলে 9 হয়, 3y, তাহলে y ইকুয়াল কিন্তু 3। এবার এই y এর ভ্যালুটা যদি এখানে x এর এখানে বসাই, 13, তাহলে 3 দুগুণ 6, তার মানে 7, তার মানে x হচ্ছে 7, বড়টা হচ্ছে 7 আর ছোটটা হচ্ছে আমার 3। এই হচ্ছে সিস্টেম। মানে রিল্যাক্সে আপনাকে জাস্ট করে ফেলতে হবে, মানে বেশি চিন্তা করবেন না, প্রশ্ন যেভাবে বলা আছে আপনি সেভাবে করবেন, কেন বেশি মাথা ঘামাবেন? দুইটি ধনাত্মক সংখ্যা, তার মানে পজিটিভ নাম্বার, যাদের পার্থক্য 6, এদের বর্গের পার্থক্য দেওয়া আছে 108। সংখ্যা দুটির যোগফল কত? তাহলে দুইটি ধনাত্মক সংখ্যার পার্থক্য, আমি একটা x ধরেন, একটা y ধরেন, x - y হচ্ছে 6, এবং এদের বর্গের পার্থক্য, তার মানে x² - y² ইকুয়াল দেওয়া আছে 108। দেখুন তো, এটাকে যদি আপনি সূত্রে ফেলে দেন, তাহলে x + y * x - y লিখতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। তাহলে মাইনাসটার ভ্যালু দেওয়া আছে, প্লাসের ভ্যালু চাচ্ছে, তাহলে x + y ইকুয়াল কত হবে? 108 / x - y, তাহলে 108, x - y এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 6, তাহলে 6 18 108, তাহলে 18। দেখছেন, একদমই সহজ জিনিস, কিন্তু তখনই আপনি করতে পারবেন যখন এই অনুযায়ী আপনি সমীকরণ লিখছেন, x y ধরে অথবা a b ধরে, তখন আপনি এটা করতে পারবেন, না হলে কিন্তু চিন্তা করলে আপনার মাথায় আসবে না। সো এই জন্য খাতা কলম জরুরি, প্রশ্নে রাফ করা জরুরি, প্রয়োজনে পরীক্ষা হলে বেঞ্চে লিখে আসবেন। 5টি সংখ্যার গড় দেওয়া আছে 40, তাহলে 5টি সংখ্যার সমষ্টি কত হবে? 4 5 20, 200। এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, যাদের গড় হচ্ছে 22, তাহলে 3টি সংখ্যা যোগ করছেন যাদের গড় 22, তাহলে এই তিনটা সংখ্যার সমষ্টি হবে 3 22 66। এখন বলছে সমষ্টিগতভাবে 8টি সংখ্যার, এই যে 5 আর 3 এ 8, এদের গড় কত? তাহলে 5টার সমষ্টি 200, 3টার সমষ্টি 66, তাহলে 266 হচ্ছে আমার 8টার সমষ্টি। এটাকে যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে 8টার গড় পাওয়া যাবে। তাহলে 8টা, এবার 8 দিয়ে যদি আমরা ভাগ করতে যাই, তাহলে 8 দিয়ে 3 8 24,
26 থেকে 24 বিয়োগ করলে 2 থাকতেছে, 2 আবার আবার 26, আবার 3 8 24, তাহলে 24 যদি বিয়োগ করি 2 থাকতেছে। এবার একটা পয়েন্ট নিয়ে আসি আর 2 এর ডানে একটা শূন্য নিয়ে আসি, তাহলে 8 2 16 8.25, আমরা 33.25 হচ্ছে তখন তাদের গড়। এই হচ্ছে আপনাদের প্রশ্নের সমাধান। সবাই সঠিক উত্তরটা দেখি দেখি কারা কারা দিয়েছেন। ওকে, 11টি সংখ্যার যোগফল 396, তাদের প্রথম 6টি সংখ্যার গড় দেওয়া আছে 28.5, তাহলে এবং শেষ 6টির 43.5। 28কে আমি যদি 6 দিয়ে গুণ করি, 6 8 48, সাথে আছে 4, 6 দুগুণে 12, 4 16, 168। আর এই যে 0.5, 6.5 মানে 3, তার মানে 171 হচ্ছে আমার এই প্রথম 6টার যোগফল। শেষ 6টার গড় দেওয়া আছে 43.5, তাহলে 43কে 6 দিয়ে গুণ করলে 3 6 18, হাতে আছে 1, 4 6 24, 25, তাহলে 200 হচ্ছে 58। আর আমি যদি এখান থেকে 1 যদি আমি যোগ করি, সরি 3 আসবে, কারণ 6 গুণন 6 গুণন 0.5, তার মানে 3, তাহলে 200 হচ্ছে 61। এই 261 আর যদি 171 যদি আমি যোগ করি, তাহলে 1 1 হচ্ছে আমার 2, 6 7 হচ্ছে 13, 3 হাতে আছে 1, 2 1 3 1 4, 432। তাহলে এই প্রথম 6টা শেষের 6টা যোগ করলে হয় 432। তো সংখ্যা কিন্তু আমার 11টা সমষ্টি হচ্ছে 396। তো 396 থেকে আমার এই যে 432 বেড়ে গেল, কি কারণে বেড়ে গেল? কারণ আমি প্রথম 6টা যখন নিচ্ছি শুরুর দিক থেকে, তার মানে 6তম সংখ্যা নিচ্ছি, আবার শেষের 6টা যখন নিচ্ছি তখন আবার 6তম সংখ্যাটা আসতেছে। সো 6তম সংখ্যাটা কি রিপিট হচ্ছে, 6তম সংখ্যাটা কি হচ্ছে রিপিট হচ্ছে, দুইবার নিছি। তাহলে এই 432 থেকে এই যোগফল যে 12টা হয়ে গেছে, একটা যে বেশি, এই যদি আমি বিয়োগ করে দেই তাহলে এই 6তম সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে 32 আর 4 এ 36 হচ্ছে আমার কি এই ষষ্ঠ সংখ্যা। 36 হচ্ছে আমার ষষ্ঠ সংখ্যা। এবার যদি এই প্রশ্ন দেখি, 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24 বছর। তিনজন তিনজন ব্যক্তি আছে, ওদের গড় হচ্ছে 24 বছর। যদি কোনো সদস্যর বয়স 21 বছরের নিচে না হয়, তাহলে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত? একদমই ক্রিটিক্যাল প্রশ্ন, খালি মাথা দিয়ে চিন্তা করবেন। ধরেন তিনজনের গড় বয়স 24, তাহলে 24 24 24 আমি ধরলাম। তো বলতেছে সর্বনিম্ন বয়স হচ্ছে 21-এর কমে হওয়া যাবে না। তো 21-এর কমে যদি না হওয়া যায়, এই শর্তে একজনের বয়স সর্বোচ্চ কত হইতে পারে? তাহলে প্রথম জনের বয়স 24-এর জায়গাতে 21 হইতে পারে, কারণ সর্বনিম্ন 21 হইতে পারবে। দ্বিতীয় জনের যদি 21 হয়, তাহলে এই যে তাদের তিনজনের যে গড় আমার 24, তাহলে 21, এখানে যে আমি 3 বেশি, এখানে যে গড় 3 বেশি, এই 3 আর 3 চতুর্থ জন আসলে কাভার করতে পারবে, সরি তৃতীয় জন কাভার করতে পারবে। তাহলে তৃতীয় জন 3 আর 3 6 বেশি, তাহলে 24 আর 6 এ 30 বছর হইতে পারে। তাহলে যদি প্রথম দুইজনের বয়সই 21 করে হইতো, তাহলে তৃতীয় জনের বয়স হইতো 30 বছর। এটাই একজন ব্যক্তির সর্বোচ্চ বয়স হইতে পারে, এর চাইতে বেশি বয়স হইতে পারে না। একজন ক্রিকেটারের 10 ইনিংসের রানের গড় হচ্ছে 45.5, তার মানে ভালো গড়। বাংলাদেশি প্লেয়ারের আসলে এত গড় থাকে না। তো ধরেন একজন ক্রিকেটারের 10 ইনিংসের রানের গড় 45.5, 11তম ইনিংসে ওই ব্যাটা কত রান করে আউট হলে সব ইনিংস মিলায় তার রানের গড় 50 হবে? চিন্তা করেন, 11তম ম্যাচে তো তাহলে তাকে 50 করতেই হবে। এই যে প্রথম ম্যাচগুলা, প্রথম 10টা ম্যাচে যে সে 45.5, তার মানে 50 হওয়ার জন্য যে আরো 4.5 করে করে রান করা লাগতো, এই 10 ম্যাচের এই 4.5 করে যে গ্যাপ আছে, এই গ্যাপটাও সে পূরণ করছে 11তম ম্যাচে। তাহলে 4.5 গুণন যদি 10 আমি দিয়ে দেই, তাহলে 45 রান কিন্তু আমার কম ছিল প্রথম 10 ম্যাচে তার গড় 50 হওয়ার জন্য। তাহলে 11তম ম্যাচে সে 50 করছে, করছেই প্রিভিয়াস যে 10 ম্যাচে 45 রানের গ্যাপ আছে ওইটাও করছে। তাহলে 50 আর 45 95 রান করছে সে 11তম ম্যাচে, কারণ তার গড় হয়েছে 50।
এবার এই প্রশ্নটা একটু দেখেন, টিপুর বোনের বয়স টিপুর বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি তার মানে অনুপাত। আমি যদি বলি ধরেন তিনজনের অনুপাত 5:7:9, তাহলে এই ভেতরে যে থাকে সে হচ্ছে মধ্য সমানুপাতি। ঠিক আছে, তো মানে মধ্য অনুপাত, মধ্য সমানুপাতির জন্য এরকম হইতে হয় যে একজনের অনুপাত 3:5 ক আর খ, আর খ আর গ এর অনুপাত মনে করেন যে 7:10। তো তিনটার মধ্যে এই যে এইটা হচ্ছে আমি এখান থেকে যে একটা অনুপাত পাবো ওইটা মধ্য সমানুপাতি। তো মধ্য সমানুপাতি বের করার জন্য রুট এসি, এইটা কিন্তু আপনাদেরকে আমি শিখিয়েছিলাম মধ্য সমানুপাতি। তার মানে রুটের নিচে প্রথমটা দিয়ে দিবেন, প্রথম হচ্ছে 12 বছর আর হচ্ছে বাবার বয়স হচ্ছে শেষেরটা 48 বছর, দিয়ে রুট করে যেটা হবে সেটাই হবে আনসার। 12কে আমরা ভাঙতে পারি 4×3, আর 48কে আমরা ভাঙতে পারি কি 4×12=48, 4×12=48, তাহলে 4×4=16, 3×12=36, তাহলে রুটের নিচে 16কে বাইরে হলে 4, আর 36কে রুট আমরা যদি নিচে বাইরে নিয়ে আসি তাহলে 6×6=36, তাহলে 4×6=24। এই 24 হচ্ছে আমার দ্বিতীয় জনের বয়স, এই হচ্ছে তার বোনের বয়স হচ্ছে 24 বছর। তাহলে মধ্য সমানুপাতে, এটা কিন্তু আপনাদের শেখানোর সময়ই বলেছিলাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন টপিক। একটি কুকুর 3 লাফে যত দূর যায়, একটি খরগোশ 5 লাফে তত দূর যায়। কুকুরের 1 লাফ খরগোশের 3 লাফের সমান হলে, তার মানে কুকুর যখন 1 লাফ দেয় খরগোশ এই সময়ের মধ্যে 3টা লাফ দিয়ে ফেলে। খরগোশের স্পিডটা বেশি, মানে লাফ দেওয়ার স্পিডটা বেশি, দিয়ে বলতেছে তাদের গতিবেগের অনুপাত কত। এই প্রশ্নের জন্য আমি আপনাদেরকে শর্টকাট শেখাই দিচ্ছি। প্রথমে কুকুর অনুপাত খরগোশ, প্রশ্নে অন্য কিছু থাকতে পারে, কুকুর বিড়ালও থাকতে পারে। তাহলে কুকুরের 3 লাফ, 3 লাফে সে যত দূর যায়, আর হচ্ছে খরগোশের 5 লাফে সে তত দূর যায়। এটা আমি শর্টকাট শেখাচ্ছি আপনাদেরকে। তারপরে কুকুর ও এর লাফের স্পিডের একটা দিছে, কুকুরের 1 আর খরগোশের হচ্ছে আমার 3 লাফের সমান। এই অনুপাত দুইটা লিখবেন, তারপরে আড়াআড়ি গুণ করে দিবেন। দেখেন 3×9, এই 9টা সামনে আসবে, 3×9, কুকুরের 9 আর 5×1=5, তাহলে 9:5 হচ্ছে তাদের এটা গতিবেগ। এটাই হচ্ছে তাদের গতিবেগের অনুপাত, 9:5। আবারও ভালো করে কুকুর ও খরগোশ লিখবেন, কুকুরের জায়গায় কুকুরটা দিবেন, খরগোশের জায়গায় খরগোশটা, দুই জায়গাতেই, তারপর আড়াআড়ি গুণ করে যেটা হবে সেটা আনসার। এটা কিন্তু একটা ক্রিটিক্যাল প্রশ্ন এসে থাকে, আপনাদের মাথা প্যাচ লেগে যায়, এই জন্য আমি শর্টকাটটাই দিলাম। 40 কিলোমিটার/ঘন্টা গতিতে চলমান একটি ট্রেন 18 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করছে। খুঁটি মানে একটা মনে করেন যে একটা বাঁশ পোতা আছে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে ট্রেনের বেগ দেওয়া আছে, এটাকে মিটার/সেকেন্ডে নিয়ে আসেন। 40 কিলোমিটার/আওয়ার দেওয়া আছে, মিটার/সেকেন্ডে নিয়ে আসার জন্য কিলোমিটারকে মিটার করলে 1000 দিয়ে গুণ দিবেন, আর আওয়ার দিয়ে ভাগ, তাহলে 3600 দিয়ে ভাগ করবেন। 1 ঘন্টা = 3600 সেকেন্ড। দুইটা শূন্য কেটে দেন। তারপরে আমি যদি কাটি, তারপরে যদি আমরা কাটতে চাই, তাহলে 2 দিয়ে যদি কাটেন, এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে আমার 18। তারপরে এখানে যদি আমরা আবার কাটতে যাই, 4×10 আমরা এখানেই কাটতে পারতাম, সেটা হচ্ছে 40, 1000, 3600, এই দুইটা শূন্য এই দুইটা শূন্য, 4 দিয়ে কাটলে 4×10 = 40, 4×9 = 36, তাহলে উপরে 10×10 100 আর নিচে হচ্ছে আমার 9। এটা হচ্ছে আমার তাদের গতিবেগ। তাহলে 1 সেকেন্ডে যায় হচ্ছে 100/9, তাহলে 18 সেকেন্ডে গেছে কতটুকু, 9×2 = 18, 100×2 200। তাহলে এই 200 মিটার হচ্ছে আমার ট্রেনের দূরত্ব, মানে ট্রেনটা আসলে কত বড়। যদি x - y হোল স্কয়ার ইকুয়াল যদি 14 হয়, x y = 2 হয়, x² + y², একদমই জীবনের বর্গের প্রথম সূত্রগুলোর একটা, x - y হোল স্কয়ার ইকুয়াল x² - 2xy + y²। এই সূত্র থেকে x² + y² ইকুয়াল আমরা জানি x - y হোল স্কয়ার + 2xy। তো হোল স্কয়ারের ভ্যালুই কিন্তু দেওয়া আছে 14, তাহলে 14 + 2 গুণন 2, 2 × 2 = 4 আর 14, তাহলে 18 হবে আনসার, 18।
এবং সেম জিনিসটা আমি পরপর আরেকটা প্রশ্ন নিয়েছি, সেটা একটু দেখবেন যে এখানে স্কোয়ার না, স্কোয়ার কিন্তু আগেরটাই ছিল, এবার কিন্তু স্কোয়ার দেওয়া নাই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল তাহলে কত হবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy। তাহলে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু এবার কিন্তু স্কোয়ার করে দিতে হবে, 2 গুণন এক্স এর ভ্যালু 2, 14 14 196, 2 দুগুণে 4, তখন কিন্তু 200। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, এখানে কিন্তু স্কোয়ার দেওয়া আছে, তারপরে অনেকে ঝুলে আবার স্কোয়ার করে দিবেন, তো তখন কিন্তু স্কোয়ারটা করা যাবে না। তাহলে এইটার উত্তর 18 আর 29-এর উত্তর হচ্ছে আমার 200। এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স প্লাস 1, এটা কমন একটা প্রশ্ন, এটার সমাধানটা একটু জেনে নেন যে এর একটি উৎপাদক যদি এইটা হয়, আর একটা উৎপাদক কত, তাহলে একে আমরা আগে উৎপাদকে ভেঙে দেই। এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, দেখেন এক্স টু দি পাওয়ার 4 এক্স এক্স স্কোয়ার প্লাস হোল স্কোয়ার আকারে দিলাম, প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 এর উপর স্কোয়ার। দেখেন তো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে। তারপর 2x স্কোয়ার ইন্টু 1, 2x স্কোয়ার, কিন্তু আছে তো একটা এক্স স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার, একটা এক্স স্কোয়ার বেশি নিছি, এই এক্স স্কোয়ারটা মাইনাস করে দিলাম, তাহলে এই পাশে সূত্র পড়ে গেল এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে একবার প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, আর একবার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স। তাহলে এই যে আমাদের যে রাশিটা, এর কিন্তু উৎপাদক আমি পেয়েছি দুইটা, একটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, একটা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার যদি আরেকটা উৎপাদক হয়, আর একটা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এইটা তার আরেকটা উৎপাদক। এই হচ্ছে সমাধান, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন এটা। এত সমীকরণের মূলদ্বয়, তাহলে মূলদ্বয় আমি বের করতে পারবো খুবই ইজিলি, সেটা আমি মিডিল টার্ম করে বের করতে পারি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6 কে আমি ভাঙতে পারি 6x প্লাস এক্স, না সরি, যেহেতু মাইনাস 1 আছে, তাহলে 3x প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল 0। তাহলে x যদি কমন নেয় x মাইনাস 3, প্লাস যদি 2 কমন নেয় x মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে x মাইনাস 3 x মাইনাস 3 x মাইনাস 3 ইন্টু x প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে পাবো x ইকুয়াল 3, আর এখান থেকে পাবো x ইকুয়াল মাইনাস 2। তাহলে মাইনাস 2 আর 3, খ নাম্বার হচ্ছে আনসার 3 মাইনাস 2, এইটার আনসার। এবার এই প্রশ্নটা যদি আমরা উত্তর দেখতে চাই, হ্যাঁ 32-এর 932-এর আনসার করবেন সবাই। এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 4 ইকুয়াল 0 এর মূল দুইটি সমান, মূল দুইটা সমান মানে কি, নিঃসহগ বা পৃথায়কের মান কত হবে বলেন তো? পৃথায়কের মান হয় বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। তাহলে বি এর ভ্যালু মাইনাস পি, তার মানে পি স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালু কত, এর ভ্যালু কিন্তু কিছু নাই, মানে এখানে 1 1, আর সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু কিন্তু 4, তাহলে এইটা ইকুয়াল 0 হবে। তাহলে পি স্কোয়ার মাইনাস 4 4 16 ইকুয়াল 0। তাহলে পি স্কোয়ার ইকুয়াল 16, এখন পি ইকুয়াল তাহলে 4। এই হচ্ছে আমাদের বের করার খুবই সহজ সমাধান। তাহলে আমরা জানি যে যদি মূল দুইটা সমান হয়, মূল দুইটি সমান হলে নিঃসহগ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। রানীর বর্তমান বয়সের 2/3 অংশের সাথে 12 যোগ করলে তার বয়স বর্তমান বয়স অপেক্ষা 3 বছর বেশি হয়। রানীর বর্তমান বয়স কত? তাহলে রানীর বর্তমান বয়স x ধরে নেই। দেখেন খুব সহজভাবে চিন্তা করবেন, রানীর বর্তমান বয়স x, রানীর বর্তমান বয়সের 2/3 অংশ, তাহলে 2/3x, এর সাথে যদি 12 বছর যোগ করি, 12 যোগ করে দেই, তাহলে 12 যোগ করে দিলে বলতেছে তার বর্তমান বয়সের চাইতে 3 বছর বেশি হবে। তাহলে তার বর্তমান বয়স x তার চাইতে 3 বছরের সমান হবে, ঠিক আছে, 3 বছর বেশি হবে, এই জন্য 3 যোগ করে দিলাম। তাহলে তার 2/3 অংশ, তার মানে 2/3x, এর সাথে 12 যোগ করলে তার বর্তমান বয়সের চাইতে 3 বছর বেশি হবে। এখন সমাধান করলেই হয়ে যাবে।
3 লসাগু 3x 3 12 36 x প্লাস 3। এবার 2x প্লাস 36, তাহলে এই 3 দিয়ে গুণ করলে 3x প্লাস 3 তিরিক্ষে 9। 2x কে ওই পাশে নিয়ে গেলে 3x থেকে 2x বিয়োগ করলে x থাকতেছে, 9 কে যদি এই পাশে নিয়ে আসেন 36 থেকে 9 বিয়োগ করলে 27 থাকতেছে। বুঝতেছেন? এই 9 কে আমি বাম পাশে নিয়ে আসলে বিয়োগ হবে, 36 থেকে 9 বিয়োগ করলে 27। 2x কে আমি যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 3x থেকে বিয়োগ হবে, তাহলে 3x থেকে 2x বিয়োগ করলে x, তাহলে 27 হচ্ছে এটার আনসার। দেখেন ম্যাথ কিন্তু আমি কিন্তু আপনাদেরকে এইভাবে বুঝাচ্ছি যে আপনি কিভাবে চিন্তা করবেন, নট আপনি যদি আপনি চিন্তা করেন কি বলতেছে খালি সমাধান করে চলে যাচ্ছেন না। এইটার মানে হচ্ছে আপনিও এইভাবে চিন্তা করবেন। যেমন ধরেন ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণগুলো, এগুলো কি আপনি মুখস্থ করবেন? না, মুখস্থ না। ত্রিভুজের একটা বড় বাহু দিবেন আর দুইটা ছোট ছোট বাহু দিয়ে একটা ত্রিভুজ বানায় ফেলবেন। তাহলে বড় বাহুর সাথে যে কোণ দুইটা আছে দেখেন, দেখতেই পাচ্ছেন দুইটা কোণই ছোট। তাহলে ত্রিভুজের বড় বাহুর সাথে বৃহত্তম বাহুর সাথে যে কোণগুলো থাকে তারা ছোট ছোট কোণ হয়, 90 এর চাইতে ছোট কোণ হয় সূক্ষ্ম কোণ। মুখস্থ কেন করবেন এগুলা? সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণ। তাহলে সমদ্বিবাহু দুইটা বাহু সমান এরকম করে একটা ত্রিভুজ আঁকায় ফেলেন। তাহলে এই দুইটা বাহু সমদ্বিবাহু সমান দুইটা বাহু, এই দুইটা বাহুকে যদি আমরা বর্ধিত করি, এই দিলাম এইদিকে বর্ধিত করে, এই দিলাম বর্ধিত করে, তাহলে যে দুইটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে দেখেন তো এই দুইটা কি 90 এর চাইতে বড় দেখা যাচ্ছে? তাহলে 90 এর চাইতে বড় মানে এই দুইটা কোণ হচ্ছে স্থূল কোণ। কেন আপনারা এগুলো মুখস্থ করতে যাবেন? আপনারা মুখস্থ করতে যান সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুই বাহুকে বর্ধিত করলে আমরা স্থূল কোণ পাই। এগুলো কোনো কিছু মুখস্থ করতে যাবে না, চিত্র আঁকাবেন, ইনস্ট্যান্ট মাথায় নিয়ে আসতে হবে। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট হলে, ছোট কিন্তু অতিভুজ আবার ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, অতিভুজের দৈর্ঘ্য কত? সমকোণী ত্রিভুজ হলো সবসময় আপনাদেরকে যেটা আমি বলি যে সেটা হচ্ছে কম্বিনেশনটা খুব সুন্দর মুখস্থ রাখার চেষ্টা করবেন, যে 3 আর 4 হইলে অতিভুজ 5, এইটা একটা। একটা হচ্ছে যদি 4 হয়, 4 আর 6 হয়, 6 6 36, 4 4 সরি 6 6 36, আর হচ্ছে আর একটা 8 8 64, তাহলে এইটার আপনার ইয়ে হবে কত? 10 10 10 100। কারণ কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল আবার কত হইতে হবে? ইকুয়াল কিন্তু আপনার অতিভুজ স্কয়ার হইতে হবে। তারপর আরেকটা কিন্তু খুবই বহুল ব্যবহৃত, সেটা হচ্ছে 5 এর সাথে যদি 12 হয় তাহলে এইটার অতিভুজ হয় হচ্ছে 13, কারণ 5 5 5 25, 12 12 144 আর 13 13 169। তো দেখেন বলতেছে লম্ব ভূমি থেকে 2 কম, আবার অতিভুজ ভূমির চাইতে 2 বেশি, তার মানে 2 করে করে পার্থক্য, তাহলে 6 8 আর 10 এইটাই হবে অতিভুজের দৈর্ঘ্য। তাহলে এখানে কিন্তু 10 সেন্টিমিটার। না হলে আপনাদেরকে যেটা করতে হবে, ধরে নেই লম্ব x, তাহলে ভূমি x প্লাস 2, তাহলে এই দুইটার উপর স্কয়ার আবার করে দিবেন, যেইটা হচ্ছে আবার x প্লাস 2 এর সমান হবে। সরি, x ধরে নেবেন ভূমি, লম্ব x মাইনাস 2 আর অতিভুজ হচ্ছে x প্লাস 2। ইকুয়েশন সমান দিয়ে করবেন, x এর ভ্যালু দেখবেন বের হয়ে গেছে। ঠিক আছে? একটি ঘড়ি দুপুর 12টা হতে চলতে শুরু করেছে, 5টা বেজে 10 মিনিটে 5টা বেজে 10 মিনিটে ঘড়ির কাঁটা কত ডিগ্রি ঘুরবে? চিন্তা করেন, একটা দেয়াল ঘড়িতে 12টা দাগ, 12 6 3 9, মোট কয় ঘন্টা থাকে? 1 2 4 5 7 8 9 10 11। বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ হয়? এইদিকে 180, এইদিকে 180, 360 ডিগ্রি। তাহলে 12 ঘন্টা মানে 360 ডিগ্রি, তাহলে 1 ঘন্টা মানে 12 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি। তাহলে 1 ঘন্টা অতিক্রম করলে ঘন্টার কাঁটা 30 ডিগ্রি অতিক্রম করে, তাহলে 12টার থেকে 5টা 10 বেজে গেছে, তাহলে 12টা থেকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, তাহলে 5 গুণন 30, 5 30 এ 150 ডিগ্রি, কিন্তু 5টা বাজলেই 150 ডিগ্রি অতিক্রম করেছে, আরও কিন্তু 10 মিনিট অতিক্রম করেছে। চিন্তা করেন 1 ঘন্টা মানে 30 ডিগ্রি, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 60 মিনিট মানে 30 ডিগ্রি অর্ধেক, তাহলে 10 মিনিট মানে তার অর্ধেক 5 ডিগ্রি, তাহলে 5টা 10 বাজা মানে এই আরো 5 মিনিট কিন্তু যোগ হবে, 5 ডিগ্রি যোগ হবে, তাহলে 155 ডিগ্রি, 5টা 10 বাজা মানে 155 ডিগ্রি কিন্তু ঘুরে যাওয়া।
কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র? এটা কিন্তু সামান্তরিকের হচ্ছে ভূমি গুণন উচ্চতা। একটা সামান্তরিককে আমরা এই একটা কর্ণ যদি সামান্তরিকের যদি একটা কর্ণ আঁকি, তাহলে আমরা বুঝতে পারি যে সামান্তরিক দুইটা সমান ত্রিভুজে বিভক্ত হয়। তাহলে ত্রিভুজের ভূমি গুণন উচ্চতা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল, এর সাথে 2 আবার গুণ হবে, তাহলে 2 2 কাটা, ভূমি গুণন উচ্চতা হচ্ছে আমার সামান্তরিকের ক্ষেত্রফল। ভূমি গুণন উচ্চতা হচ্ছে আমার কি সামান্তরিকের ক্ষেত্রফল। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি x বর্গ একক হয়, একটা বর্গক্ষেত্র মানে যার আমার 4 বাহু সমান এবং প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ, তাহলে বর্গক্ষেত্রের আমরা জানি বর্গক্ষেত্রের প্রতি বাহু যদি a হয়, তাহলে বর্গক্ষেত্রের এরিয়া হয় হচ্ছে a স্কয়ার। তাহলে a স্কয়ারের ভ্যালু দেওয়া আছে x, তাহলে a ইকুয়াল হবে √x। তাহলে বর্গক্ষেত্রের কর্ণর ভ্যালু হয় √2a, তাহলে কর্ণ হবে আমার √2a, তাহলে √2 আর এর ভ্যালু আবার x, তাহলে রুটের নিচে √2x হচ্ছে এইটার আনসার। খুবই সহজ কিন্তু ক্রিটিক্যাল, আপনারা চিন্তা মুখস্থ করতে যাবেন না এগুলা, মানে সবকিছু হবে গণিতের নিয়ম মেনটেন করে। গণিত যা বলে আমি সেটাই করব, আমি ওই ধারণা করে কোনো কিছু দিতে যাব না। গণিতে আমার কোনো ধারণার জায়গা নাই, ঠিক আছে? আমরা দার্শনিক না যে ধারণা করে একটা কথা বলে দিব, তারপরে ওইটা আরেকজন এসে প্রমাণ করে দিয়ে আমার কথাটা মানে থেকে যাবে। হ্যাঁ, এরকম চিন্তা ভাবনা আপাতত করার দরকার নাই। প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? দেখেন 7 11 12, 7 আছে, 7 4 11, 11-র পরে 12 এক বেশি, 12-র পরে আবার 2 বেশি, তারপরে 14-র থেকে 3 বেশি, কোনো নিয়ম মেনটেন করতেছে না। পরপর যদি নিয়ম মেনটেন না করে, তখন আপনারা এইরকম একটা গ্যাপ গ্যাপ দিয়ে নিয়ম মেনটেন করার চেষ্টা করবেন। পরপর যেহেতু নিয়ম মেনটেন করে নাই, একটা গ্যাপ দিয়ে দিয়ে নিয়ম মেনটেন করার চেষ্টা করবেন যে এবার কোনো কিছু রুলস মেনটেন করছে কিনা। 7 12, 7 5 12, 12 17, 12 5 17, 17 আর 22, 17 আর 5 22, তাহলে উপরে 5 করে করে বাড়তেছে, বিজোড়গুলা 5 করে করে বাড়তে, এবার জোড়গুলা 11, 11 আর 3 হচ্ছে 14, 14 আর 17, 17, 14 আর 3 17, তার মানে এই 17-র পরে 17 আর 3 হবে হচ্ছে আমার 20। বুঝতে পারছেন? তার মানে আমরা যেটা করব যে পরপর যদি আমি কোনো মিল না পাই, তাহলে বেজোড়গুলা এবং জোড়গুলার মধ্যে কোনো সিমিলারিটিস, কোনো কার্যকলাপ ঘটতেছে কিনা এইটা আমরা দেখব, দেখবেন যে পেয়ে যাবেন। এবার দেখেন যোগ দেওয়া আছে এবং ইকুয়াল কত, তার মানে যোগফল বের করতে বলছে, ধারাটার যোগফল। এবার ধারাটা কি জাতীয় এটা আমাকে চেক করতে হবে, এটা কি কোনো সমান্তর ধারা? তো 5 9, তাহলে 5 4 9, 9 13, 9 4 13, তার মানে 4 করে করে বাড়তেছে, তখন আমি বুঝতে পারলাম এটা সমান্তর ধারা। তো সমান্তর ধারার যোগফল নির্ণয়ের সূত্র কি? n+1 প্রথম পদ প্লাস শেষ পদ, তাহলে প্রথম পদ শেষ পদ ইন্টু n/2, n হচ্ছে পদ সংখ্যা, মোট কয়টা পদ আছে। তাহলে পদ সংখ্যা n নির্ণয় করার আবার সূত্র আছে, দুইটা সূত্র কিন্তু এখানে আপনার জানতেই হবে। পদ সংখ্যা n ইকুয়াল হচ্ছে শেষ থেকে আপনারা প্রথম বিয়োগ করবেন, ডিভাইডেড বাই অন্তর প্লাস হচ্ছে 1, প্লাস হচ্ছে আমার 1। সো শেষ হচ্ছে দেওয়া আছে 85, প্রথম দেওয়া আছে হচ্ছে 5, অন্তর হচ্ছে আমার 4, প্লাস হচ্ছে 1। তাহলে 85 থেকে 5 বিয়োগ করলে 80, 80-কে 4 দিয়ে ভাগ করলে 20, তাহলে 20 প্লাস 1, তার মানে 21। তাহলে এখানে আমার কি ঘটনা ঘটবে? 21 ডিভাইডেড বাই 2, প্রথম হচ্ছে আমার 5 আর শেষ হচ্ছে আমার কত 85, তাহলে 85 আর 5 যোগ করলে 90, তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে আমার 45, তাহলে 21 আর 45 গুণ করলে হবে কত আমার 945। এই হচ্ছে আমাদের আনসার। এবার যদি এই প্রশ্নটা দেখেন যে একজন আম বিক্রেতা তার নিকট যে আম ছিল তার 40% আম বিক্রি করার পর দেখলো এখনো তার নিকট 120 কেজি আম আছে। 40% আম বিক্রি করে দেওয়া মানে তার কাছে কিন্তু 60% আম এখনো অবশিষ্ট আছে,
যেটা কেজিতে পরিমাপ করে দেখছে 120 কেজি। এবারে বলতেছে তার নিকট প্রথমে কত কেজি আম ছিল, তার মানে 100 কেজি 100% বের করতে বলছে। 60% 120 হলে 1% হচ্ছে আমার 2 কেজি, তাহলে 100% ইকুয়াল হচ্ছে আমার 200 কেজি। একটা সহজ একটা প্রশ্ন, ঠিক আছে। এই হচ্ছে 100% ইকুয়াল হচ্ছে 200 কেজি। একটি অধিবর্ষে 53টি শুক্রবার হওয়ার সম্ভাবনা কত? খুবই ইম্পর্টেন্ট একটি হচ্ছে প্রশ্ন। দেখেন, এক বছর একটা জেনারেল ইয়ার মানে হচ্ছে 365 ডেজ, বাট একটা লিপ ইয়ার মানে হচ্ছে 366 ডেজ। চিন্তা করেন তো, আমরা জানি একটা বছরে সাধারণত আমরা 52টা উইক পাই, 52 উইক পাই। তাহলে 52 উইকসে 12টা ফ্রাইডে থাকে, 52টা ফ্রাইডে থাকে শুক্রবার। এখন 52 উইক, 52 গুণন 7, 300 কিন্তু 4 দুগুণ 7 দুগুণে 14, 364 দিন হয়। তাহলে জেনারেল একটা বছরে কিন্তু 365 দিন, তার মানে আরো কিন্তু একদিন অবশিষ্ট আছে। 52 সপ্তাহের পরে কিন্তু আরো একটা দিন অবশিষ্ট আছে। তাহলে ওই একটা দিন তো শনিবার হইতে পারে, রবিবার হইতে পারে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, 7টা দিনের যে কোনো একটা হইতে পারে। তাহলে এইটার সম্ভাবনা হচ্ছে 7 ভাগের 1 ভাগ। তার মানে একটা সাধারণ বছরে 53টা শুক্রবার থাকার সম্ভাবনা 7 ভাগের 1 ভাগ, কারণ একদিন অবশিষ্ট, ওই দিন তো 7 দিনের যে কোনো একটা দিন হইতে পারে। কিন্তু একটা লিপ ইয়ারের মধ্যে আমি 2 দিন অবশিষ্ট পাচ্ছি, মানে 52 উইকস প্লাস 2 ডেজ। এই 2 দিনের মধ্যে প্রথম দিনও শুক্রবার হইতে পারে, দ্বিতীয় দিনও শুক্রবার হইতে পারে। প্রথম দিন শুক্রবার হোক আর দ্বিতীয় দিন শুক্রবার হোক, আমি কিন্তু 52 আর একটা 53টা শুক্রবার তখন পেয়ে যাব। তাহলে প্রথম দিন শুক্রবার হওয়ার সম্ভাবনা 7 ভাগের 1 ভাগ, দ্বিতীয় দিনও শুক্রবার হওয়ার সম্ভাবনা 7 ভাগের 1 ভাগ। তার মানে আমি পাচ্ছি 7 ভাগের 2 ভাগ সম্ভাবনা পাওয়া থাকবে লিপ ইয়ার কোনো বছরে আমার এক্সট্রা আর একটা শুক্রবার, তার মানে 53টা শুক্রবার হওয়ার সম্ভাবনা থাকবে লিপ ইয়ারে। বুঝতে পেরেছেন আশা করি। যদি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল যদি 1/3 হয়, তো তাহলে cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা এর মান কত? তাহলে এই ম্যাথের জন্য দেখেন তো, আমি cos স্কয়ার থিটা তারপরে হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা তারপর হোল স্কয়ার লিখতে পারি কি পারি না? কারণ a স্কয়ার স্কয়ার 4 স্কয়ার স্কয়ার 4। এবার আমি কিন্তু একে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তারপরে হচ্ছে আমি কি করতে পারি, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি। ইয়েস, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এইটার ভ্যালু আমরা জানি 1, আর এইটার ভ্যালু দেওয়া আছে 1/3। তাহলে 1 গুণন 1/3, তার মানে 1/3 হচ্ছে আমার ফাইনাল আনসার। আজকের দিনে লাস্ট ওয়ান প্রশ্ন, সবাই আনসার করবেন। একটি জলাধারের 3/5 3/5 মানে 3/5 পানি দ্বারা পূর্ণ, ঠিক আছে, 5 ভাগের 3 ভাগ পানি দ্বারা পূর্ণ। তাহলে একটা যদি জলাধার মোট 5 ভাগে ভাগ করে ফেলি, তাহলে 5 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে যদি 5 ভাগের মধ্যে 3 ভাগ, 5 ভাগ প্রতি 1 ভাগ মানে কিন্তু আমার তখন 20% করে পড়বো। কারণ পুরা জলভার তো 100% হলে 5 ভাগে ভাগ করে ফেললে প্রতি 1 ভাগ হচ্ছে 20%, তাহলে 3 ভাগ মানে 3 20 60%। তাহলে 60% পানি দ্বারা পূর্ণ, 60% পানি দ্বারা পূর্ণ। এতে আরো যদি 30 লিটার পানি ঢালি, তাহলে জলাধারটি 80% পূর্ণ হয়। চিন্তা করে, 30 লিটার পানি ঢাললে 80% পূর্ণ হয়। আগে থেকেই কিন্তু 60% আমার পূর্ণ ছিল। তাহলে এই যে এক্সট্রা যে আমি 30 লিটার ঢাললাম, এটা অ্যাকচুয়ালি 20% এর ভ্যালু। তাহলে 20% এর ভ্যালু হচ্ছে আমার 30 লিটার। এবার বলতেছে জলাধারটির পানি ধারণ ক্ষমতা, তার 100% কত? তাহলে 1% হচ্ছে 30/20, সুতরাং 100% ইকুয়াল হবে 30/20 গুণন হচ্ছে 100। তাহলে কাটাকাটি করলে 5, 3 5 3 5 15, 150 লিটার হচ্ছে আমার মোট হচ্ছে জলাধার। এই হচ্ছে আমাদের আজকের দিনের সমাধান। আপনারা
জানাবেন কার কয়টি হয়েছে, ঠিক আছে। এবং সমাধানগুলো এখন যেহেতু আমরা লাস্টের দিকে ক্লাসে আছি, এই সমাধানগুলো কিন্তু বেসিক অনেকগুলো টপিক শিখে ফেলছি। এখন শুধু এসে আমরা অ্যাপ্লাই করব, কিভাবে চিন্তা করব সেটা দেখাচ্ছি। শুরুর দিকে কিন্তু একটু বেশি ডিটেলসে দেখিয়েছি, কিন্তু এখন আপনাদের কিন্তু একটু প্রো হইতে হবে। আপনাদের সার্বিকভাবে অবস্থা জানাবেন যারা শুরুর 1 থেকে আজকের 27তম ক্লাস করলেন, এবং নোটের কি অবস্থা সেটাও কিন্তু আপনারা জানাবেন। সো ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।